আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার স্বামী আমাকে একা রুমে রেখে অন্য রুমে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। আমার স্বামী আমাকে প্রতি রাতে ঘুম পাড়িয়ে কখন যে রুম থেকে বেরিয়ে যেত আমি টেরই পেতাম না। সন্দেহ হওয়াতে আমি না ঘুমিয়ে সজাগ ছিলাম কেন এমন করছে তা জানার জন্য। অনেক কষ্ট উঠে আমি ওই রুমে নক দিলাম আমার স্বামী কি করছে তা দেখার জন্য। আমার ডাক শুনে তারা চুপ করে রইল। আমি অনেক ডাকাডাকি করলাম কিন্তু আমার স্বামী কিছুতেই দরজা খুললো না। আমি শেষবারের মতন দরজায় নক দিয়ে বললাম, শোনো, তুমি যে আমাকে ঠকাচ্ছ সেটা আমি জানি। আমি আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছি। আমার স্বামীর এক কথায় আমি ওর হাত ধরে আমার বাড়ি থেকে চলে এসেছিলাম। পালিয়ে বিয়ে করাতে আমার পরিবার কিংবা আমার স্বামীর পরিবার কেউই আমাদেরকে মেনে নেয়নি। আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে সব কষ্টই সহ্য করেছি, কখনো অভিযোগ করিনি। আমার দু চোখ বেয়ে পানি পড়ছিল। বিয়ের 1 বছরের মধ্যে আমি কনসিভ করেছিলাম। যেদিন জানলাম আমি প্রেগনেন্ট একথা ভেবে নীরবতা ভেঙে আমি আবার দরজায় নক দিতে লাগলাম। তুমি দরজাটা খোলো। অনেকবার ডাকার পরে আমার স্বামী এসে দরজা খুলে দিল। আমি দৌড়ে রুমের ভিতরে ঢুকতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, কারণ আমার স্বামী আরেকজনকে নিয়ে রুমে শুয়েছিল। আমার স্বামী যার সাথে ছিল সে আর কেউই নেই, আমার বান্ধবী নিশা। আমি কি করব তা বুঝতে পারছিলাম না। এতদিন যার সাথে সংসার করেছি তাকে বিশ্বাস করব নাকি আমার বান্ধবীকে, নাকি আমার চোখকে? এত প্রেশার আমি আর নিতে পারছিলাম না। কিছু জিজ্ঞাসা করার আগে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান আসলো তখন চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম যে আমি হসপিটালে আছি। উঠতে যাব তখন একজন নার্স এসে আমাকে বাধা দিল আর বলল, এ কি করছেন? এই শরীর নিয়ে উঠছেন কেন? নার্সকে বললাম, আচ্ছা সিস্টার, আমাকে এখানে কে নিয়ে আসলো? নার্স বলল, একজন ভদ্র মহিলা আপনাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে এসেছে। কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম আর আমার স্বামী কোথায় তাও চিন্তা করতে লাগলাম। আমার স্বামীকে একটা কল দিয়ে দেখি ও কোথায়। এরপর সিস্টারের কাছ থেকে ফোনটা নিয়ে আমি আমার স্বামীকে কল দিলাম, কিন্তু আমার স্বামী ফোন ধরলো না। বুঝলাম আমার স্বামীর কাছে হয়তো আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। এরপর আমি একটু সুস্থ হওয়াতে আমি একাই বাড়ির দিকে রওনা দিলাম। এরপর বাড়িতে এসে আমার রুমে ঢুকে দেখি আমার স্বামী আর আমার বান্ধবী রুমের মধ্যে বসে আছে। ওদের এই অবস্থা দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। কি করব বুঝতে পারছিলাম না। পাশে থাকা একটা ঝাড়ু দিয়ে আমি ওদের দুজনকে অনেক পিটাতে লাগলাম। এরপর আমি আমার বান্ধবীর চুলের মুঠি ধরে বললাম, তুই আমার বান্ধবী হয়ে এত বড় বাটপারি তুই আমার সাথে করতে পারলি? হঠাৎ আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কোনো মতে আমি নিজেকে সামলিয়ে নিলাম। আমার স্বামীকে বললাম, আমার সাথে তুমি এমন কেন করেছো? বলো আমাকে সত্যিটা। তখন আমার স্বামী বলল, সত্যিটা তুমি শুনতে চাও? আচ্ছা তাহলে শোনো, পারছি না তোমার সাথে আমি আর থাকতে। তোমাকে এখন আর আমার ভালো লাগে না। তোমার কাছ থেকে আমি মুক্তি চাই। তখন আমি বললাম, তুমি এগুলো কি বলছো? আমার স্বামী বলল, যা বলছি তাই সত্যি। এত তাড়াতাড়ি আমি বাচ্চা চাইনি। তাছাড়া তোমার কাছ থেকে আমি কি এমন পেয়েছি? 1 বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমাদের। কোনোদিনও শ্বশুর বাড়িতে নিতেই পারোনি। মনে করেছিলাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। ওই কিছুই তো হলো না। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার এক কথায় আমি আমার মা বাবাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম। তাদের মনে দুঃখ দিয়েছি। কি করে পারলে আমার সাথে তুমি এমনটা করতে? আর এই বাচ্চা তো আমি ইচ্ছা করে নেইনি, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। বাচ্চাটা তো আমার একার না, তোমারও। আর নিশা, তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে এটা কি করে করলি? আমার বান্ধবী তখন একটা কথাও আর বলল না। আমার স্বামী বলল, অনেক হয়েছে, আমি চাই না তোমার সাথে সংসার করতে, চলে যাও তুমি এখান থেকে। আমি বললাম, তুমি এইভাবে কথা কেন বলছো? তখন বলল, তুমি আর একটা কথাও বলবে না। যদি আর একটা কথা বাড়াও তাহলে কিন্তু আমার থেকে আর কেউ খারাপ হবে না। আমার স্বামীর ওই দিন এরকম হিংস্র মনোভাব দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিছু না বলে কষ্টে ভরা জীবনে আমি এক কাপড়ে বাসা থেকে চলে এসেছিলাম। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মা বাবার কাছে যাওয়ারও কোনো পথ নেই। কোথায় যাব একা একা ভাবতে লাগলাম। মনে পড়লে এক দূর সম্পর্কের ভাবির কথা। বাসায় গিয়ে দেখি তার দরজায় তালা মারা। একজনকে জিজ্ঞাসা করার পরে সে বলল, কালকে সকালে নাকি তারা আসবে। শরীর ক্লান্ত থাকার কারণে আমি দরজার সামনেই বসে রইলাম। পরের দিন সকালে কারোর ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি আমার ওই ভাবি এসেছেন। এরপর আমি ভাবিকে দেখে ভাবিকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। ভাবিকে আমি সব খুলে বললাম। ভাবি আমার কথা শুনে অবাক হলো না, কারণ ভাবি নাকি আগে থেকেই জানতো আমার স্বামীর সাথে নাকি আমার বান্ধবীর সম্পর্ক আছে। আমি বললাম, ভাবি তাহলে তুমি কেন আমাকে আগে বলনি? তখন ভাবি বলল, তোমাকে আমি আগে বলিনি কারণ ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। থাক, এসব কথা না হয় পরেই বলবো। চলো তুমি ভিতরে চলো, আগে কিছু খেয়ে নাও। এরপর তোমাকে নিয়ে আমি তোমার স্বামীর অফিসে যাব। 7 দিন পর আমি আর ভাবি আমার স্বামীর অফিসে গেলাম, কিন্তু গিয়ে শুনি যে আমার স্বামী নাকি অনেকদিন পর্যন্ত অফিসে আসেনি। এরপর বাসায় গেলাম। ওখানে গিয়েও দেখি দরজায় তালা মারা। দারোয়ান কাকাকে জিজ্ঞাসা করলাম। এরপর দারোয়ান কাকা বলল, আমার স্বামী নাকি 3 দিন আগে বাসা ছেড়ে চলে গিয়েছে। কোথায় গেছে তাও নাকি কেউ জানে না। এবার আমি আমার স্বামীকে কোথায় খুঁজবো তাও ভেবে পাচ্ছিলাম না। আমার স্বামীর যত বন্ধু ছিল সবাইকে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম। তারা জানালো যে কেউ জানে না আমার স্বামী কোথায়। অনেক খোঁজ করলাম কিন্তু আমার স্বামীর কোনো
খবরই পেলাম না। প্রায় 14 দিন হয়ে গেল আমার স্বামীর কোনো খবর নেই। তাই চিন্তা করলাম যে ভাবির বাসায় আমি আর কতদিনই বা থাকবো, তাই চলে যেতে চাইলাম, কিন্তু আমার এই অবস্থায় ভাবি আমাকে কোথাও যেতে দিল না। আমি বললাম, ভাবি আপনাদের উপরে এভাবে বসে বসে খেলে তো আপনাদের অনেক খরচ হবে। ভাবি বলে, এগুলো কি বলো, আমার বোন থাকলে কি আমি তোমাকে ফেলে দিতাম? আর চিন্তা করো না, তুমি তো হাতের কাজ জানোই, তা করে তুমি নিজের জন্য টাকা জমাও। আমি মনে মনে চিন্তা করলাম যে কাজ করা তো লাগবেই, না হলে বাচ্চাকে মানুষ করব কিভাবে। এরপর ভাবিকে বললাম যে ভাবি আমার জন্য তুমি কাজ খুঁজে দাও। এরপর ভাবি আমার জন্য দোকান থেকে সেলাইয়ের কাপড় নিয়ে আসতো, আমি সবকিছু সেলাই করে দিতাম। এরপর আবার ভাবি তা আবার দোকানে দিয়ে আসতো। দিন রাত এক করে আমি এভাবেই কাজ করছিলাম। কাজের মধ্যে ব্যস্ত থাকায় আমার স্বামীর কথা তেমন একটা আমার মনে পড়তো না। দেখতে দেখতে 10 মাস হয়ে গেল। সেই মুহূর্ত চলে আসলো যেই মুহূর্তের অপেক্ষা করেছি এতদিন। হঠাৎ রাত 9টার দিকে আমার প্রচন্ড ব্যথা শুরু হয়। এরপর ভাবি আর ভাইয়া মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। এই সময়টা আমার স্বামীকে আমার পাশে অনেক দরকার ছিল, কিন্তু ও তো আমাকে ছেড়ে কবেই চলে গিয়েছে। আর সে তো এই বাচ্চাটাকে চায় না। যখন আমার মেয়েকে আমার কোলে দিল, তখন আমি আমার বাচ্চার চেহারা দেখে এক নিমিষে যেন সব কষ্ট দূর হয়ে গেল। এরপর হসপিটাল থেকে বাড়িতে চলে আসলাম। বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আমার স্বামী আমাদের ভাবির বাসায় এসেছে। তার প্রেমিকা নাকি সবকিছু নিয়েই পালিয়ে গিয়েছে, তাকে নিঃস্ব করে দিয়েছে। আমার স্বামী আমাকে দেখে দৌড়ে এসে আমার দুহাত ধরে বলল, প্লিজ খুকু, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। যেই আমি তোমাকে এত ভালোবেসে বিয়ে করেছি, সেই আমি তোমাকে আমার রাস্তায় ফেলে দিয়েছি। আজকে আমি সব হারিয়ে নিঃস্ব। আমি মরিচিকার পিছনে ছুটেছিলাম, নিশি আমার সবকিছু নিয়ে গেছে, আমাকে করেছে সর্বশান্ত। আমি তখন কোনো কথাই বললাম না। আমার স্বামীর কান্নামাখা চেহারাটা দেখে আমার মনে একটুও দাগ কাটেনি, কারণ এখন আর আমার স্বামীর কোনো জায়গা নেই আমার মনে। আমার সবটাই এখন আমার সন্তানের উপর। আমি সেদিন আমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। এভাবেই কেটে গেল 6 মাস। 6 মাস পর আমি আমার ভাবিদের বাসায় একটা রুম ভাড়া নিলাম। ভাবির কাছে আমার বাচ্চাকে রেখে আমি কাজ করতাম। তারা আমাকে এত সাহায্য করেছে, তাদের ছেড়েই বা আমি কোথায় যাব। ভাবি বলতো জীবনটাকে আবার নতুন করে সাজাতে, কিন্তু আমার পুরুষের প্রতি এতটা ঘৃণা লেগে গিয়েছিল যে নতুন কাউকে আবার বিশ্বাস করব, এটা আমি সবকিছুই বিসর্জন দিয়ে দিয়েছি। আমি আর সংসার করব না, কারণ এখন আমি পুরুষদেরকে বিশ্বাস করি না। যাকে ভালোবেসে বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছিলাম, সেই কিনা আমাকে শেষমেশ ঠকালো।